সাউন্ড ক্লিয়ার আছে? দেখছি আমি 1 মিনিট একটু দেখি সাউন্ডটা ক্লিয়ার আছে নাকি। সাউন্ড ক্লিয়ার থাকলে আমি ক্লাস শুরু করছি। সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার দিয়ে শুরু করছি আমি। আচ্ছা, ক্লাস শুরু করাও। বলেছিলাম 11:20-তে, ঠিক আছে? এখন বলেছিলাম জেনারেল স্টাডি নিয়ে ক্লাস করাবো, আর সেটা নিয়েই ক্লাস হবে, অসুবিধা নেই। তাই এবার যে কথা বলার, বেশ কিছু স্টুডেন্ট আমাকে বলে থাকে যে আমি কী কারণে তোমাদেরকে বলি WBCS পরীক্ষা দিতে। WBCS পরীক্ষা দিতে বলার পিছনে বেশ কিছু কারণ আছে। সবার প্রথম কারণ হচ্ছে আমাদের বয়সটা যদি দেখি 26-এর ওপরে, এবং যারা 26 বছর পর্যন্ত তেমন সিরিয়াসলি কোনো পরীক্ষার জন্য খাটোনি, তাদেরকে আমি বলি অবশ্যই WBCS এর জন্য প্রিপারেশন আজ থেকেই শুরু করতে। তার পিছনে বেশ কিছু কারণ রয়েছে। দেখো, সব কিছুর পিছনে যুক্তি থাকে, যুক্তি ছাড়া এগোতে নেই। যদি বলা হয় হোয়াই WBCS, WBCS কেন? হোয়াই WBCS কেন? 1 নম্বর, যদি বয়স, ভালো বুঝবে, যদি বয়স 26+ থাকে, যদি বয়স 26+ থাকে এবং ইতিমধ্যে আমি কোনো চাকরির জন্য তেমন প্রিপারেশন না নিয়ে থাকি, অথবা আরও ভালোভাবে বলতে গেলে আমি যদি প্রিপারেশনটা আজকে থেকেই শুরু করবো এটা মনে করি, তাহলে আমি অবশ্যই বলবো 26+ যাদের বয়স তারা অবশ্যই WBCS এর জন্য খাটা শুরু করো। সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার দিকে আর চোখ দেওয়ার দরকার নেই যদি না প্র্যাকটিস থাকে। এবার কথা হচ্ছে WBCS কেন। আরো দেখো, আমি যদি WBCS এর যেটা সিলেবাস, ভালো বলবো, WBCS এর যেটা সিলেবাস সেটা তোমাকে WBPSC অন্যান্য পরীক্ষা যেগুলো আছে সেই পরীক্ষাগুলোকেও যথেষ্ট সাপোর্ট করবে। তা কি পরীক্ষা আছে? আমরা ক্লার্কশিপের পরীক্ষা পাবো, আমরা মিসলেনিয়াস পরীক্ষা পাবো, তাছাড়া আরও বেশ কিছু চাকরি রয়েছে, যেমন পুলিশ রয়েছে, পুলিশের চাকরি, এইগুলোর আমাদের সম্ভাবনা প্রবলতর হয়ে দাঁড়াবে। একই কারণ যে WBCS এর যেটা সিলেবাস প্রায় একই প্যাটার্ন ফলো হয় WBPSCর অন্যান্য পরীক্ষাগুলো। চাকরি পাবো না তা না, চাকরিটা অবশ্যই হয় যদি প্রিপারেশনটা সম্পূর্ণত এক্সাম ওরিয়েন্টেড স্ট্র্যাটেজি মেনে করা হয়। আমরা যারা পরীক্ষায় বসি তারা অনেকেই কিন্তু জানি না কোন পরীক্ষার জন্য বসছি বা কেন বসছি। 26 বছর বয়স হয়ে গেলে খুব ভালোভাবে তোমাকে বুঝে নিতে হবে চাকরি পরীক্ষা দেওয়ার জন্য বয়স যেটা সেটা আর কিন্তু বেশি দিন নেই। সুতরাং স্ট্র্যাটেজিটা খুব ভালোভাবে মেনে পরীক্ষায় বসিয়ে যেতে হবে।
এবার অনেকে আমাকে বলে যে পরীক্ষায় যে বসবো প্রিপারেশন কি? প্রিপারেশনটা তোমার প্রিপারেশন তোমার থেকে ভালো কেউ জানে না, এটা হলো সব থেকে বড় কথা। তুমি তোমার এই সব পরীক্ষায় বসার আগে বা প্র্যাকটিসের আগে তুমি কতটা পড়ালেখা করেছো সেটা তুমি জানো। অন্য কারো দ্বারা এটা মানে কি বলবো ঠিক করা সম্ভব না। সুতরাং তোমার প্রিপারেশন কতটা আছে তুমি জানো, এবং ওই প্রিপারেশনের উপরে ভর করে তুমি কত ফাস্ট দৌড়াতে পারবে সেটাও তুমি জানো। এটা কোনো টিচার বলে দিতে পারে না। এবার কথা হচ্ছে যে তাহলে তোমার বাড়িতে যা বই আছে সেটা দিয়েই শুরু করা হোক। সেটা দিয়ে শুরু করে দেখো, যেটা প্রাইমারি স্টেজ সেটা কভার হয়ে যাবে। তারপরে বাজারে একাধিক কোম্পানির বই রয়েছে, সেইগুলো নিয়ে তুমি ডিসকাস করতে পারো, কিন্তু সবার আগে তোমার বাড়িতে যা রয়েছে তাই দিয়ে তুমি শুরু করে দাও। তা WBCS পরীক্ষায় কি কি পড়তে হচ্ছে আমাকে? সেই একই, সব পরীক্ষারই একই। আমাকে পড়তে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজে কি রয়েছে? ইংলিশ রয়েছে আর বাংলা রয়েছে। আমাকে পড়তে হচ্ছে ম্যাথস, আমাকে পড়তে হচ্ছে জিকে বা জেনারেল স্টাডি জিএস, আমাকে পড়তে হচ্ছে রিজনিং। তাহলে এই পরীক্ষাগুলো বা এই পড়াগুলোর মাধ্যমে আমার পরীক্ষার পেপার প্রস্তুত হবে। এবার অনেকেই বলো যে আমরা বা নবদ্বীপ রেজ একাডেমি তোমাকে এখানে কি করে সাহায্য করতে পারে। তোমাদের ইউপিএসসি ধরো অথবা WBCS, তুমি ইউপিএসসি অথবা WBCS এই দুটোরই আমরা কি করাই, 1 নাম্বার প্রিলিম, 2 নাম্বার মেন্স। মেন্সের কি করানো হয় দেখো, মেন্সের কম্পালসারি পেপার, কম্পালসারি পেপার বলতে জেনারেল স্টাডিজ যে পেপারস গুলো থাকে সেটা করানো। প্রিলিমিনারিতে টোটালটা মানে প্রিলিমিনারি থাক, তাহলে প্রিলিমিনারি টোটালটা হচ্ছে, এবং মেন্সের কম্পালসারি পেপারগুলো হচ্ছে। অপশনাল পেপারটা এখন আমরা শুরু করে উঠতে পারিনি, আগে করানো হতো, গত 3-4 বছর ধরে করানো হচ্ছে না, কিন্তু এবছর থেকে আবার শুরু করার ইচ্ছা আছে। এবং যদি শুরু করা হয় তাহলে হিস্ট্রি এবং বাংলা এই দুটোর ওপরেই আমরা অপশনাল করাবো। তা আজকে যে জিনিসটা করাবো বলেছিলাম সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। আজকে স্ট্যাটিক জিকের উপরে আলোচনাতে থাকবো। তা অনেকে আমাকে জিজ্ঞাসা করে থাকো, স্যার জিকে আপনি একবার বলেন স্ট্যাটিক জিকে, একবার সাবজেক্ট জিকে, দুটো একটু পার্থক্যটা বুঝে নাও, তারপর ক্লাস শুরু করছি। আর WBCS বলো বা ইউপিএসসি বলো, কোনো পরীক্ষাতেই তোমার কি বলে ওটা MCQ ভাবে যাওয়া উচিত না। যদিও প্রিলিমিনারি পরীক্ষাটা MCQ হয় এবং মেন্স যেটা সেটা হয় ডেসক্রিপটিভ ইউপিএসসি, কিন্তু এইবারে যে নোটিফিকেশনটা বেরোবে সেখানেও দেখা যাবে আমরা প্রিলিমিনারিতে MCQ দেব এবং মেন্সেরও বাংলা, ইংরেজি এবং অপশনাল পেপার ছাড়া বাদবাকি যে কম্পালসারি পেপার থাকবে বা যেগুলো কমন পেপার থাকবে সেগুলো MCQতে দিতে পারবো WBCS এ। এইবারই শেষবার। এর পরের বছর মানে 25 সালের যে নোটিফিকেশন বেরোবে, এটা তো বেরোবে 24 সালে, 25 সালে যে নোটিফিকেশন বেরোবে সেখানেও আমরা দেখব ইউপিএসসি এবং WBCS পরীক্ষাকে সম্পূর্ণ এক লেভেলের করে দেওয়া হচ্ছে। প্রস্তুতি খুব ভালোভাবে করতে হবে, এবং বারবার বলি
প্রস্তুতিটা থাকবে কিন্তু সম্পূর্ণত টেক্সট বুক ওরিয়েন্টেড, এমসিকিউ মতো করে পড়লে হবে না, ঠিক আছে? তা যেটা বলছিলাম, জিকে আমাদের দুটো আসে, দুটো বলতে দুটো, একটা হলো স্ট্যাটিক জিকে আর একটা হলো সাবজেক্ট জিকে। সাবজেক্ট বলতে কিন্তু অপশনাল না, এই দুটোই জিকে। স্ট্যাটিক জিকে কোনগুলো? যেগুলোর পরিবর্তন হয় না এবং এটা মুখস্থই করতে হবে, উপায় নেই, এটা মুখস্থ, তাছাড়া উপায় নেই। আর সাবজেক্ট জিকে থাকছে, তার মানে এটা টোটালি সাবজেক্ট জিকে যেটা, সেটা টোটালি আমাকে টেক্সট ওরিয়েন্টেড করে যেতে হবে। এই স্ট্যাটিক জিকেতে আমরা দেখব সিএ কারেন্ট অ্যাফেয়ার্স, বেশ কিছুটা অংশ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যাবে। সুতরাং স্ট্যাটিক জিকে বলতে পারো, স্ট্যাটিক জিকে, সাবজেক্ট জিকে এবং আরও একটা যেটা, সেটা হচ্ছে স্ট্যাটিক সাবজেক্ট অ্যান্ড আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স। এই তিনটে নিয়ে তোমার জিকে পেপারটা হবে বা জেনারেল স্টাডিজ পেপারগুলো হয়ে থাকবে। এবার যেইগুলো হবে সেটা আমি এক এক করে বলছি। দেখো, চাকরি পরীক্ষায় গাদাগুচ্ছে পড়ার ভলিউমটাকে বাড়িয়ে লাভ নেই। আমাদেরকে জাস্ট সেইটুকুনি পড়তে হবে যেইটুকুনি থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবলতর। চাকরি পরীক্ষায় সুনিশ্চিত করে কিছু বলা যায় না, কারণটা হচ্ছে সিলেবাসটা অত্যন্ত ব্যাপক বা ভাস্ট। সেখানে কিছু বলা মানে মূর্খতা, অন্য কিছু নয়। তার জন্য বলা হচ্ছে টোটালটা তোমাকে কিন্তু পড়ে যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। সবার প্রথম যেটা আমি পড়াবার চেষ্টা করছি, সেটা হচ্ছে প্রেসিডেন্ট অফ আইএনসি। আইএনসি প্রেসিডেন্ট, তা আমরা জানি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। দেখো, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস গড়ে ওঠার আগে অনেক কটা সংগঠন ভারতবর্ষে গড়ে উঠেছিল, কিন্তু প্রপার কমিউনিকেশন অথবা সমগ্র ভারতব্যাপী না হওয়ার ফলে কোনো সংগঠন বা কোনো কংগ্রেস টিকে থাকতে পারেনি। তা তৎকালীন যুগের যারা এই দেশনেতা ছিলেন বা সমাজ সংস্কারক ছিলেন, তারা দেখলেন এমন কোনো একটা প্রতিষ্ঠান হওয়া দরকার যেটা সর্বভারতীয় মান্যতা পাবে এবং সর্বভারতীয় মান্যতা প্রাপ্ত প্রতিষ্ঠানের দ্বারাই ইংরেজ সরকার থেকে দাবি আদায় সম্ভব হচ্ছে না। তা এই মানসিকতা নিয়ে বা এই লক্ষ্য নিয়ে 1885 সাল ডিসেম্বর 27 বোম্বের গোকুল দাস কলেজে, তেজপাল কলেজে ভারতবর্ষের প্রথম কংগ্রেসের অধিবেশন বসে। তা একটা জানার দরকার, এটা কিন্তু বোম্বেতে হওয়ার কথা ছিল না। 11th আওয়ারে, মানে একদম শেষ মুহূর্তে এই স্থানটা ঠিক করা হলো। তাহলে প্রশ্ন আসতেই পারে, 11th আওয়ারে যখন এটা ঠিক হলো, তাহলে এর জন্য ফিক্সড স্থান কোথায় ছিল? তাহলে কংগ্রেসের অধিবেশনের জন্য ফিক্স স্থান কোনটা ছিল? দেখো, কংগ্রেসের অধিবেশন হওয়ার কথা ছিল পুনে, প্রথম অধিবেশন, বাট আনফর্চুনেটলি ওখানে প্লেগ রোগ দেখা দেয় এবং প্লেগ রোগ দেখা দেওয়ার ফলে তড়িঘড়ি পুনে থেকে এটাকে শিফট করা হয় বোম্বে। এটা বুঝে, তা প্রথম যখন কংগ্রেসে হলো, এটা মনে রেখো যে এটা ছিল অত্যন্ত লিমিটেড প্রতিনিধিকে নিয়ে, এবং প্রতিনিধি কারা ছিল? মেনলি জমিদার গোষ্ঠীরা ছিল। এর জন্য কংগ্রেসের প্রথম যে অধিবেশন, এই অধিবেশনকে জমিদার গোষ্ঠীর অধিবেশনও বলা হয়ে থাকে।
তা প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এটা গঠিত হলো কবে? 1885 সালে। এটা ছিল রুদ্ধদ্বার বৈঠক এবং সমগ্র ভারতবর্ষ থেকে 72 জন প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেছিল। প্রত্যেকটা তথ্য খুব ভালোভাবে মনে রাখবে এবং এটা সম্পূর্ণ পরীক্ষা ওরিয়েন্টেড তথ্য তোমাকে দেওয়া হচ্ছে যেগুলো আসে। তা বিভিন্ন পরিকল্পনা গৃহীত হয়। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেটা হলো 1885 টু 1905 কংগ্রেস কি কি কাজ করবে এটা এই অধিবেশনে পারিত করা হয়, মানে এই অধিবেশনে এটা বলা হয় এবং সেটা অবশ্যই স্বীকৃতি লাভ করে। তা প্রথম অধিবেশন বসেছিল বোম্বেতে। আরো একটা অধিবেশন 1892 সালে, এটাও বোম্বেতেই বসেছিল এবং এরও সভাপতিত্ব করেছিল ডব্লিউ.সি. ব্যানার্জি। ডব্লিউ.সি. ব্যানার্জি। তাহলে এবার যেটা কথা বলছি তার ডব্লিউ.সি. ব্যানার্জি এটা। এবার খুব ভালোভাবে একটা জায়গা বুঝে নিতে হবে। এখন চাকরি পরীক্ষার যেমন করে প্রশ্নগুলো হচ্ছে, ডাইরেক্টলি কোনো প্রশ্ন করছে না। ওরাও চাচ্ছে যারা ক্যান্ডিডেট বা যারা অ্যাসপিরেন্ট, সিভিল সার্ভিসেরই হোক বা অন্য যে কোনো পরীক্ষারই হোক, যাতে খুব সুন্দরভাবে তথ্য বিশ্লেষণ করে তারা পরীক্ষায় আসে। তাই এরকম প্রশ্ন হতেই পারে। 1885 সালে বোম্বে যে কংগ্রেস হয়েছিল তার সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। এই বোম্বে অধিবেশন যেটা 85 সালে হয়েছিল, অন্য কোনো অধিবেশনে কি ডব্লিউ.সি. ব্যানার্জি আবার সভাপতি হয়েছিলেন? এবার আমরা যদি ডিটেলসে না জানি তাহলে উত্তর করতে অসুবিধা হবে। তাকে মনে রাখবে 1885 পরে 1892 কংগ্রেসের অধিবেশন বসেছিল বোম্বেতে এবং এরও সভাপতি কি ছিলেন? উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক তার পরের বছর একটা বৈপ্লবিক পরিবর্তন আসলো। বৈপ্লবিক পরিবর্তন কি আসলো? 1886 সালে কলকাতাতে অধিবেশনের আহ্বান করা হলো এবং কলকাতার এই অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। প্রত্যেকে এক কাজ করবে, নোটসগুলো তৈরি করে নেবে। দেখো, নোটস তৈরি না করে পড়লে তুমি যে উদ্দেশ্যে পড়ছো সেই উদ্দেশ্য কিন্তু সাধিত হবে না, আমি বারবার বলি। তার জন্য নোটস করে পড়ার চেষ্টা করবে। তা 1886 কলকাতাতে দাদাভাই নওরোজি, এবং এই অধিবেশনটি ছিল ওপেন টু অল। ওপেন টু অল মানে সকলেই মানে সমগ্র ভারতবর্ষ থেকে সকলেই এই অধিবেশনে যোগ দেওয়ার অধিকারী ছিল বা স্বাগত জানানো হয়েছিল। এটা রুদ্ধদ্বার বৈঠক ছিল না, এটা ছিল সম্পূর্ণ ওপেন একটা মিটিং বা সম্মেলন। এছাড়াও দেখো 1886 সাল ছাড়াও 1893 লাহোরে এবং 1906 আবার কলকাতায়। তাহলে 1886, 1893 এবং 1906 এই তিনটে সেশনের সভাপতি কি ছিলেন? সভাপতি ছিলেন দাদাভাই নওরোজি। মনে থাকবে। 1887 এটা মাদ্রাসে, কিন্তু এখানে একটা মনে রাখবে গুরুত্বপূর্ণ মারাত্মক, সেটা কি? 1887 সালে যেটা মাদ্রাসে অধিবেশন হয়, এই অধিবেশনে বদরুদ্দিন তায়েবজি সভাপতি হন এবং হি ওয়াজ দ্য ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট। আসতেই পারে পরীক্ষা যে প্রথম মুসলমান প্রেসিডেন্ট কে ছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের? দি আনসার ইজ বদরুদ্দিন তায়েবজি। এবং 1887 কোথায়? মাদ্রাসে। তারপরে ধরো কোনে গেল,
পরেরটা 1896 রহমতুল্লাহ সায়ানি। রহমতুল্লাহ সায়ানি ইনি সভাপতি ছিলেন, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কেন জানো, বন্দে মাতরম এই গানটা এই অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন। এখানে একটা কথা বলতে হয়, আফটার ইন্ডিপেন্ডেন্স তা দুটো জিনিস যেটা আমরা প্রায় গুলিয়ে ফেলি, কিন্তু চাকরির জন্য গোলালে একটু অসুবিধা, একটা ন্যাশনাল অ্যান্থেম, একটা ন্যাশনাল সং। তো বাংলাতে চালিয়ে দিয়ে দুটোই জাতীয় সঙ্গীত বলি, কিন্তু না, অ্যান্থেম আর ন্যাশনাল সং এক না। আমাদের ভারতবর্ষের ন্যাশনাল অ্যান্থেম যেটা সেটা হলো জনগণ মন। এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। এটা 52 সেকেন্ডের হয়, 52 সেকেন্ডের। কিন্তু কোনো এমার্জেন্সিতে যখন এই জনগণ গাওয়া হয় তখন সেটা 20 সেকেন্ডের হয়। এটা মনে রেখো খুব ভালোভাবে। তাহলে মেনলি 52 সেকেন্ডের এবং ডিউরিং সাম এমার্জেন্সি 20 সেকেন্ডের। কিন্তু যেটা আমি কথা বলছি, ন্যাশনাল অ্যান্থেম যেটা, সেটা হলো দেশের গৌরব গাথা, স্তুতি, সেটা যে অ্যান্থেম, এটা রবি ঠাকুর। কিন্তু ন্যাশনাল সং, জাতীয় সঙ্গীত, এটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আনন্দমঠ। তা এই যে বন্দে মাতরম এই গানটা রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছিলেন কংগ্রেসের অধিবেশনে। কোন অধিবেশনে? 1896। বারংবার আসে। আচ্ছা, মনে রাখতে হবে 1916 এসি মজুমদারের সভাপতিত্বে কংগ্রেসের অধিবেশন বসে লখনৌতে। গুরুত্বপূর্ণ কেন? এখানে রিইউনিয়ন অফ কংগ্রেস হয়। 1 মিনিট দাঁড়ো, 1 মিনিট। ওকে, জলটা রাখলাম, 1 মিনিট। হ্যাঁ, পরপর ক্লাস থাকে তো এটা বলে উঠছি না। তাহলে পরীক্ষায় প্রায়শই দেখা যায় যে রিইউনিয়ন কংগ্রেস কার সময় হয়েছিল? এসি মজুমদার, মনে রেখো। এবার 1917 সালে কলকাতায় হয় এবং যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে এন এ বসন্ত এর সভাপতিত্ব করেন। আর এন এ বসন্তকে ফার্স্ট উইমেন বা ফার্স্ট মহিলা, প্রথম মহিলা সভাপতি। এরপরে 1919 অমৃতসরের অধিবেশন বসে, মতিলাল নেহেরু। ঠিক তার পরের বছর 1920 স্পেশাল সেশন বসে। সেটা কোথায়? কলকাতায়। এবং লালা রাজপথ রায় এর সভাপতিত্ব করেন। এবার যেটা বলবো দেখো, খুব ভালোভাবে মনে রাখবে। এবার যে পয়েন্ট বলবো, বহুবার এই পয়েন্ট থেকে প্রশ্ন হয়েছে। 1921 আহমেদাবাদ, তা গুজরাটের আহমেদাবাদ। আর মনে রেখো, মহাত্মা গান্ধী তো সারা ভারতবর্ষে, কিন্তু তার বহু কিছু যেটা রাজনৈতিক কার্যকলাপ সেটা কিন্তু গুজরাট থেকে হতো, সাবরমতী আশ্রম থেকে, যেটা গুজরাট। তা আহমেদাবাদে 1921 সালে যে অধিবেশন বসে, সেটা সভাপতি কে ছিলেন? সি.আর. দাস। খুব ভালো, সি.আর. দাস। মনে রাখবে, পূর্ণ স্বরাজ এই টাইমে প্রপোজড হয়েছিল। মানে পূর্ণ স্বরাজ, ভালো মনে রাখবে, পূর্ণ স্বরাজ হর্ষদ মেহতা, হর্ষদ মেহতা না, হর্ষদ মেহতা তো তোমার সিআরের সাথে যুক্ত ছিল, এটা হচ্ছে হর্ষদ মোহনী বা মাহানি। ইনি সবার প্রথম আহমেদাবাদ সেশনে 1921 সালে পূর্ণ স্বরাজ দাবি প্রপোজ করেন। কিন্তু এই পূর্ণ স্বরাজ যে দাবি, সেটা গ্রান্ট করেনি, সেটা রিজেক্ট করে দেওয়া হয়। এবং রিজেক্ট করেছিলেন কে? মহাত্মা গান্ধীজি। এবং এই সময় মনে রাখবে, হাকিম আজমল খান, এই সময়টা আবার হাকিম আজমল খান সভাপতি হলেন। কোন সময়? এই সেশনের শেষের দিকে সি.আর. দাস অ্যাবসেন্ট ছিলেন। তাহলে সি.আর. দাসের অ্যাবসেন্সে বাদ বাকি
কাজটা চালিয়ে যান কে? হাকিম আজমল খান। 1922 সালে গোয়াতে অধিবেশন হয়, সেখানে অবশ্য সিআর দাস সভাপতিত্ব করেন। মনে রাখবে 1923 সাল আরো, আমি যে কটা তোমাকে বলছি সে কটা গুরুত্বপূর্ণ সেশন ছিল। আমি চেষ্টা করছি কেন গুরুত্বপূর্ণ ছিল সেটাও তোমার সাথে ডিসকাস করার, তাই খাতা পেন নিয়ে নোটটা করো, সুবিধা হবে। তা স্পেশাল সেশন হয় কংগ্রেসের দিল্লিতে, এবং এখানে মনে রাখবে আবুল কালাম আজাদ ইনি সভাপতিত্ব করেন, এবং ইনি ছিলেন কংগ্রেসের সভাপতি এতকাল পর্যন্ত যারা এসেছিলেন তার মধ্যে সবথেকে কনিষ্ঠ। এটা মনে রাখা। 1924 সালে একটা মারাত্মক সবকটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা আরো মারাত্মক, কারণ এটা হয়েছিল বেলগাঁও। তা বেলগাঁও ছিল বলে ইম্পর্টেন্ট তা না, মনে রাখা উচিত মহাত্মা গান্ধী এর সভাপতিত্ব ছিলেন, এবং একবারই এত দীর্ঘকালীন কংগ্রেসের অধিবেশনে একবারই উনি মানে মহাত্মা গান্ধী সভাপতি হয়েছেন। সেটা সালটা কত? 24 সাল, মনে রেখো। 25 সালে ইম্পর্টেন্ট, কানপুরে সরোজিনী নাইডু সভাপতি ছিলেন, এবং উনি প্রথম ভারতীয় মহিলা, ইউনিভার্সিটি না কিন্তু ইনি প্রথম ভারতীয় মহিলা, মনে রেখো। আচ্ছা, 1928, দেখো অনেক ইম্পর্টেন্ট থাকে, প্রত্যেকটা বছর ইম্পর্টেন্ট, কিন্তু সেই ইম্পর্টেন্ট গুলোর মধ্যে কিছু থাকে আরো একটু বেশি ইম্পর্টেন্ট, বা পরীক্ষায় একাধিকবার এসেছে, সেইগুলো নিয়েই তোমার সাথে ডিসকাস চলছে। তাহলে কি বললাম? 1928 সালে কলকাতায় মতিলাল নেহেরুর সভাপতিত্ব হয়, আবার মিটিং, এবং এখানে অল ইন্ডিয়া ইউথ কংগ্রেসের ফরমেশন হয়। মনে রেখো। আচ্ছা, এবার তার পরের বছর 1929 সকলে জানা, লাহোরে রাবি নদীর ধারে অধিবেশন, লাহোরে পণ্ডিত জওহরলাল নেহেরু এই অধিবেশনে সভাপতিত্ব করেন। পূর্ণ স্বরাজ রেজুলেশন এই লাহোরেই বা লাহোর অধিবেশনেই কি হয়? গৃহীত হয় পূর্ণ স্বরাজ। এর আগের বারও পূর্ণ স্বরাজ হয়েছিল, কিন্তু ব্যাপারটা হলো সিআর দাসের কি বলে সভাপতিত্বে, কিন্তু সেই সময় এটা অ্যাকসেপ্ট করেনি, রিজেক্ট হয়েছিল। কে করেছিল? মহাত্মা গান্ধী, কিন্তু এইবার আর রিজেক্ট হয়নি। আচ্ছা, দেখো 1931 সালেও অধিবেশন হয়েছিল, সেটা করাচিতে, এবং সর্দার বল্লভভাই প্যাটেল সভাপতিত্ব করেন। খুব ভালো জিনিস দেখো, হিয়ার রেজুলেশন অন ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড দি ন্যাশনাল ইকোনমিক্স প্রোগ্রাম ওয়াজ পাসড। দেখো এই অধিবেশনে রেজুলেশন অন ফান্ডামেন্টাল রাইটস এবং ন্যাশনাল ইকোনমিক প্ল্যান পাসড হলো, এবং এখানে গান্ধীজি একটা কথা বলেছিলেন, খুব ভালো কথা। গান্ধীজি বলছেন, গান্ধী মে ডাই বাট গান্ধীজম উইল রিমেন ফরএভার। এই অধিবেশনে কি বলেছিলেন? গান্ধী মে ডাই বাট গান্ধীজম উইল রিমেন ফরএভার। এটা অনেকবার এরকমও আসে, এটা কার উক্তি? তা আমরা সেখানে অনেকে ভুল করে দিই একটা কারণে, এটা যেহেতু বলেছে কি কই গেল গান্ধী মে ডাই বাট গান্ধীজম উইল রিমেন ফরএভার, অনেকে মনে করি আমরা এটা হয়তো গান্ধীজি বলেননি, অন্য কোনো নেতার নাম চলে সেটা দিয়ে দিই। সুতরাং খুব ভালোভাবে দেখো, পরীক্ষায় সাফল্য লাভ কিন্তু কঠিন না, ব্যাপারটা কঠিনটা হচ্ছে আমরা সেই পয়েন্টে আমরা কি করে ঠিক থাকবো। এটা তো আর এরম না যে T20 ম্যাচ না, তাড়াতাড়ি খেললাম উঠলাম শেষ না। সবসময় মনে রাখবে যে কোনো চাকরি পরীক্ষা হচ্ছে ম্যারাথন প্র্যাকটিস, ম্যারাথন। এখানে যেদিন থেকে তুমি স্টার্ট করবে সেই দিন থেকে বিশ্রামের কোনো অবকাশ নাই। তো
তোমার পড়ালেখার মাধ্যমে বিষয়গুলোকে বারবার রিসার্চ করে যেতে হবে এবং নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে এক এবং একটা লক্ষ্য হয়ে দাঁড়াবে, আমি পরীক্ষা দেবো, আমি বেরিয়ে আসবো, আমি পরীক্ষা দেবো, আমি বেরিয়ে আসবো। আমি বারবার একটা কথা বলি, অনেকে খারাপ লাগে, দেখো আমরা কিন্তু ঠিক মতো ভাবতেই পারি না কোন পরীক্ষাটা কখন দেবো। আমার কাছে বহু ছাত্রছাত্রী যারা আসে পড়ে আমাকে বলে, মাস্টারমশাই আপনার কাছে শুনি প্রায় 80% এক, 20% নিয়ে আলাদা। ডেফিনেটলি আই অলওয়েজ ইউজ টু সে ইট, ইভেন আই এম নাও সেইং অলসো। দেখো যে কোনো পরীক্ষা দিই, আমি ইউপিএসসি, ডাব্লিউবিসিএস দিই, সি গ্রেড দিই, স্টাফ, হোয়াট এভার এক্সাম, আমাকে 4টে পেপার দেখতে হয়, ম্যাথস, ল্যাঙ্গুয়েজ, জেনারেল স্টাডিজ, রিজনিং, এর বাইরে তো হয় না। এবার যেটা মোদ্দা কথা হলো, দেখো আজকে প্রিপারেশন শুরু করে আজকেই পরীক্ষা দেবো এটা হয় না, ইট টেক্স টাইম। তার টাইমটা একটু লেন্দি বলতে এমন নিও না যে লাইফ টাইম, না। আমি সবসময় বলি, তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমার কাছে ম্যাক্সিমাম হচ্ছে 2 ইয়ার্স অর 2.5 ইয়ার্স। যারা স্কুল কলেজে পড়ছো, সেখান থেকে প্র্যাকটিস করছো, তাদের কথা আলাদা, তাদের কথা, তারা 4 বছর অনেক সময় পায়। এবং আমি এটা আমার উপলব্ধিতে বলছি, 1999 সাল থেকে যেহেতু পড়াচ্ছি, যারা কলেজ লেভেলে বা যারা হাই স্কুল লেভেলে নিজের পড়ালেখার পাশাপাশি এইগুলো প্র্যাকটিস করে, তারা 22 থেকে 23 বছরের মধ্যে সকলে চাকরি পেয়েছে, সকলে। এবার তোমার যদি কতটা বিশ্বাস নাও হতে পারে, নাই হতে পারে, তুমি একটা কাজ করবে, বিভিন্ন সরকারি অফিসে আশা করি যাও, বিভিন্ন সরকারি অফিসে না গেলে ব্যাংকে তো অন্তত যাও। তা ব্যাংকে দেখবে যারা ব্যাংকে স্টাফ রয়েছে, তার মানে মোটামুটি 25%-এর মতো স্টাফ দেখবে 23, 24, 25 বছর বয়সে। তাই তারা নিঃসন্দেহে 3 বছর আগে চাকরি পেয়েছে। তাহলে আজকে যার বয়স 24 বছর, তার 21 বছর বয়সে পেয়েছে। তাহলে 21 বছর বয়সে পেলেও কেন, গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়। তারা পেয়েছে একটা কারণে, তারা তাদের প্র্যাকটিসটা বা প্রিপারেশনটা আফটার মাধ্যমিক, আর খুব লেট হয়ে গেলে আফটার এইচএস শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের বিড়ম্বনা এখানে, আমাদের গার্জেনরা, আমাদের টিচার্সরা বলেন আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তারপরে এমএটা করো, তারপরে এসো। আর এখানেই যা সর্বনাশ হওয়ার হয়ে গেল, পরিষ্কার যা সর্বনাশ হওয়ার হয়ে গেল। আমি ঠিক বুঝে পাই না যে টিচার্সরা এভাবে কেন গাইড করেন, হয়তো কোনো লজিক আছে, সেই বিষয়ে আমি ইন্টারেস্টেড নই। আমি যেটা মনে করি যে তুমি যদি মনে করো যে 21, 22, 23-এর মধ্যে চাকরি পেতেই হবে, তাহলে দেরি হয়ে যাবে কিন্তু অনেক, যদি না এইচএস এর সাথে সাথে শুরু করো। এবার কিছু স্যারের বক্তব্য, ম্যাডামের বক্তব্য হচ্ছে স্কুল কলেজের পড়ালেখার সাথে এইগুলো করলে রেজাল্ট খারাপ হয়। আমি সম্পূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, তারা এটা সত্য কথা বলেন না। জাস্ট আই এম নট সেইং দে লাই, আমি বলছি না তারা মিথ্যা কথা বলবে, আমি বলি তারা সত্য কথা বলছেন না। কারণটা হলো তারা এটা বুঝতে পারছেন না যে স্কুল কলেজে যেগুলো পড়ো সেগুলো চাকরি পরীক্ষায় থাকে, তার থেকেই 80% থাকে। এবং চাকরি পরীক্ষার জন্য যখন তুমি পড়ছো, তখন এটা অ্যাডভান্স লেভেলে পড়ছো। অ্যাডভান্স লেভেলে পড়ার ফলে সেই জিনিসটাই যখন তুমি স্কুলে লিখছো, সেই জিনিসটাই যখন তুমি কলেজে লিখছো, সেই প্র্যাকটিসটা যখন তুমি কলেজ বা স্কুল বা কলেজের পড়ালেখাতে করছো, রেজাল্টটা অত্যন্ত ভালো হচ্ছে। কারণ তোমার লেখাটা অন্য লেখা থেকে অনেক বেশি আলাদা, অনেক বেশি উন্নত। তার মানে হচ্ছে কি, এটা দুদিক থেকে আমরা কি বলে সুবিধা পাচ্ছি। বাট এটা সত্যি, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড। এবার আমি বারবার বলি যে ছোট ক্লাসকেও বলি, নোটস পড়ো না। নোটস পড়ে তোমাকে এক ধরনের পঙ্গু করে দেওয়া হয়। দেখো, নোটস যখন পড়ছো তুমি, তখন টোটাল বইটা তুমি পড়োনি, কিন্তু চাকরি পরীক্ষায় একটা জিনিসই চায়, সম্পূর্ণ বইটা পড়া। এই জায়গায় পিছিয়ে পড়ছো।
যে জায়গাটা ব্যাপক অ্যাডভান্টেজ নিয়ে নিচ্ছে বিহার, ঝাড়খণ্ড, দক্ষিণ ভারতের রাজ্যগুলো। আমরা বাঙালিরা সব থেকে ট্যালেন্টেড, এটা সত্যি কথা, অস্বীকারের উপায় নেই। কিন্তু ইচ্ছাকৃতভাবে এবং ক্ষেত্রবিশেষ মিসগাইড হয়ে আমরা সেই ট্যালেন্টটাকে পুরোপুরি জলে ভাসিয়ে দিচ্ছি। সুতরাং টাইম এসছে, নিজেকে চেনো। দেখো, চাকরি পেতে হবে, একদম এর সাথে কোনো দু নম্বরই নেই, চাকরি পেতেই হবে। এবার অন্য পথে গেলে কি অবস্থা তো দেখতেই পাচ্ছ। ফেয়ার সিলেকশনের মাধ্যমে আমরা যাব, তার জন্য কিচ্ছু দরকার নেই, খালি পড়ালেখা। আর পড়ালেখাটা কি টোটালি সায়েন্টিফিক ওয়েতে, সিস্টেমিক ওয়েতে একটা স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, যে স্ট্র্যাটেজিটাকে ধরে আমি এগোবো এবং আমার লক্ষ্যে পৌঁছাবো। পড়া করো। আর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি, ইভেন এই প্ল্যাটফর্মেও, ফেসবুক প্ল্যাটফর্মেও আজ পর্যন্ত আমার চোখে পড়েনি ফেসবুক প্ল্যাটফর্মে কেউ লাইভ ক্লাস করায়, রেগুলার করায়, আমার চোখে পড়েনি। হয়তো করিয়ে থাকে, আমি দেখতে পাই। আমি দেবেন্দ্রনাথ রায় নিয়মিত ক্লাস করায়, পারলে সপ্তাহে অন্তত রোজই করায়, এবং দিনে একটা বেশি ক্লাস থাকে। এই ক্লাসগুলো দেখেও যে অনেকের উপকার হয় এটা অস্বীকারের উপায় নেই, কেন তারা বলে যে পরীক্ষায় আপনি যা ক্লাসগুলো করেছেন তার থেকে এসেছে। সম্পূর্ণ আসে না, কারণটা হলো সম্পূর্ণ ক্লাস তো আমি ফেসবুকে দিই না, এটাও বাস্তব কথা। সে যাই হোক, একটু পড়ো, আর যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছি সেভাবে মেনে চলো, এভরিথিং উইল বি অলরাইট। পরের ঈশ্বরের আশীর্বাদে সব কিছু ঠিক থাকবে, জাস্ট নিজের মধ্যে বিলিভ রাখ। ওকে, এবার কই গেল, পূর্ণ স্বরাজ চলে গেল, তাই তো। এবার দেখো, এবার একটা প্রশ্ন এসেছিল জানো, বিহারের যেটা পাবলিক সার্ভিস কমিশনে এসেছিল, খুব সুন্দর। তৃতীয় মহিলা, ভালো হবে, তৃতীয় মহিলা কংগ্রেস সভাপতি কে ছিল? তৃতীয় মহিলা বলেছে, কিন্তু ভাষাটা এখানে ভালো বলছে, তৃতীয় মহিলা, থার্ড উইমেন যেটা ছিলেন, তিনি হচ্ছেন নীলিনী সেনগুপ্তা বা নলিনী সেনগুপ্তা। ইনি 1933 সালে কলকাতা অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন। এইগুলো দেখো, মোটামুটি দেখা যাচ্ছে আরো 1934 রাজেন্দ্র প্রসাদ হয়েছিলেন সভাপতি। তা রাজেন্দ্র প্রসাদের নিয়ে একটু কথা বলতেই হয়। মনে রাখবে, আমাদের প্রথম ইলেক্টেড প্রেসিডেন্ট ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তা 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেলাম, এবং প্রজাতন্ত্র দিবস শুরু হলো 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে এই সময়টা ছিল ডোমিনিয়ন স্ট্যাটাস। একটু জানতে হবে ডোমিনিয়ন স্ট্যাটাসটা কি। তার ডোমিনিয়ন স্ট্যাটাসটা দেখো, আমরা স্বাধীনতা পেয়ে গেছিলাম, ইন্টারিম গভর্নমেন্ট ছিল, তারপরে গভর্নমেন্ট আসলো, কিন্তু ব্যাপারটা হলো অন্য জায়গাতে, জানো তো। তখন কোনো যদি আইন পাসের ব্যাপার থাকতো, ছিল তো বটে, সেই ব্রিটেন পার্লামেন্টে যাওয়ার পরে রানী সই করত। তার মানে আমাদের কোনো আইন আমরা ভারতবাসীরা তৈরি করতে পারতাম না। তা 1950 সাল, ভালোই শুনবে, 24শে জানুয়ারি একটা নির্বাচন হয়, এবং সেই নির্বাচনে রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ক্লিয়ার? এবং 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হলো, কেন সংবিধান শুরু হলো, এবং তখন থেকে আমরা টোটালি স্ট্যাটাসটা পেলাম কি, আমরা গণতান্ত্রিক দেশ, বা আমার ভারতবর্ষ প্রজাতন্ত্র। এবং এই সময় যেহেতু রাষ্ট্রপতি পেয়ে গেলাম, হেড অফ দি স্টেট, তাই কোনো আইন পাশের জন্য ইংল্যান্ডের বা ব্রিটেনের মুখাপেক্ষী হয়ে থাকতে হলো না। ইনিই হচ্ছেন সেই রাজেন্দ্র প্রসাদ। তাহলে দুটো কথাও বলেন। 24শে জানুয়ারি 1950, খালি যে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিল তা না,
এই সময় আমাদের ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং দুটোকেই কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অ্যাডাপ্ট করে সেই একই তারিখে 24 জানুয়ারি 1950। ঠিক আছে, এবার দেখো 1936 সালে লখনৌতে অধিবেশন হয়েছে জওহরলাল নেহরুর নেতৃত্বে। এখানে ডিমান্ড অফ কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির দাবি জানানো হয়। পরেরটাও মোস্ট ইম্পর্টেন্ট ফাইজাবাদে মহারাষ্ট্রের ফাইজাবাদ তো চলে আসবে উত্তরপ্রদেশে, ফাইজাপুর বা ফাইজপুরে। তা 1937 সালে ফাইজপুর, যেটা মহারাষ্ট্রে, ফাইজাবাদ হয়ে গেলে কিন্তু হয়ে যাবে তোমার উত্তরপ্রদেশে। ফাইজাবাদ নাম ঠিক বলেছিলাম, ফাইজপুরে। তা মহারাষ্ট্রে এখানে জওহরলাল নেহরু সভাপতি হন এবং মনে রাখবে এর আগে যতগুলো হয়েছে সব কটা কোথায় হয়েছে? সিটিতে। এই প্রথম ফাইজপুরে, কোথায়? ভিলেজে। হরিপুরা কংগ্রেস সকলেই জানো, নেতাজি সুভাষচন্দ্র বোস 1938। হরিপুর কোথায়? গুজরাটে। এখানে সুভাষচন্দ্র বোসের সভাপতিত্বে এটা মানে কংগ্রেসটা অধিবেশন বসে। এইখানে এর ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ আন্ডার জওহরলাল নেহরু। তাহলে জওহরলাল নেহরুর নেতৃত্বে এই অধিবেশনে ন্যাশনাল প্ল্যানিং কমিটি সেট আপ হয়। মনে রাখতে হবে খুব ভালোভাবে। তার পরের বছর ত্রিপুরী কংগ্রেস মধ্যপ্রদেশে, এটাও তুমি জানো। এখানে কংগ্রেস সভাপতি হিসেবে নির্বাচিত হন কে? জওহরলাল নেহরু। কিন্তু ওইদিকে গান্ধীজির পট্টবী সীতারামাইয়া ছিলেন। তা ডক্টর পট্টবী সীতারামাইয়া গান্ধীজি সাপোর্টেড ছিলেন, উনি পরাস্ত হন। কিন্তু এই জিনিসটা ঠিকভাবে মেনে নিতে পারেনি গান্ধী। তা আমরা দেখলাম সুভাষচন্দ্র বসু কি করলেন? সুভাষচন্দ্র বোস রিজাইন করলেন এবং পট্টবী সীতারামাইয়া সেই জায়গায় রাজেন্দ্র প্রসাদ, সেই জায়গায় রাজেন্দ্র প্রসাদ অ্যাপয়েন্ট হবে বা রাজেন্দ্র প্রসাদ সভাপতির কাজ করবে। তাহলে মনে রাখতে হবে 1939 সাল পট্টবী সীতারামাইয়াকে পরাস্ত করে কে? আমাদের নেতাজি। কিন্তু উনি রিজাইন করলেন, কিন্তু সভাটাকে তো চালিয়ে যেতে হবে। এই সময় সেই সভাপতিত্বর দায়ভার পড়ে কার উপরে? ডক্টর রাজেন্দ্র প্রসাদের উপরে। ঠিক আছে, আচ্ছা, আর দরকার নেই বইগুলো। আরেকটা কথা মনে রাখবে, ভারতবর্ষ সাল 1946, 46-47, এই সময় কংগ্রেস সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী, মনে রেখো ভালোভাবে, জে.বি। তাহলে একটা প্রশ্ন আছে যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কংগ্রেসের সভাপতি কে ছিলেন? জে.বি. কৃপালিনী। এখানে আরেকটা খুব সুন্দর চমকপ্রদ তথ্য আছে। তথ্যটা হচ্ছে, বুকাই আমাকে একটু বোতলে জল দিয়ে যাতে, জল নেই এখানে, জলের বোতল দিয়ে। তা যেটা বলছিলাম, পট্টবী জল নেই, জল দিয়ে না ছোট বোতলে একটা মেচি আনি না, ওদের বাড়িতে গেছে জল। তা যেটা বলছিলাম, জে.বি. কৃপালিনী অনাস্থা প্রস্তাব, আমরা জানি অনাস্থা প্রস্তাব অবশ্য যতবার এসছে ম্যাক্সিমাম টাইমে এটা টেকেনি। মাত্র দুবার অনাস্থা প্রস্তাব মানে কি হয় কার্যকর হয়েছিল। তারা আজকে এই যে ক্লাসটা করাচ্ছি এটা তোমার আজকে আমার পেড ব্যাচ এবং ফেসবুক ব্যাচগুলো এই নিয়ে আজকে 9 নম্বর ব্যাচ চলছে। অবশ্যই এত রাতে তোমরা আমার সাথে রয়েছে তার জন্য সত্যি ভালো লাগছে। পড়ালেখার কোনো টাইম হয় না। এবার অনেকেই রিকোয়েস্ট করো যে জেনারেল স্টাডিজটা করাচ্ছি, কিন্তু এটা সফল তখন হবে যেগুলো আমি বলছি সেগুলো যদি তুমি নোটসে রাখো, সেগুলো যদি ঠিক মতো পড়ো, তবে প্রচণ্ড ভালোভাবে পড়তে হবে। ঠিক আছে, আমি শুরু করছি। আমি তা পট্টবী তা ইনিকে দেখো মনে রাখবে, যে তা অনাস্থা প্রস্তাব
আমরা জানি যে বিরোধী দল আনে, কিন্তু তা নয়। অনাস্থা প্রস্তাব সরকার থেকেও আসতে পারে, রুলিং পার্টি থেকেও আসতে পারে। এই যে জে.বি. কৃপালানি, যার কথা বলছি, জে.বি. কৃপালানি ওই সম্ভবত 61-62 চীনের সাথে আমরা যুদ্ধে হেরে গেছিলাম, তখন ইনি জওয়াহরলাল নেহরুর এগেনস্ট, মানে জওয়াহরলাল নেহরুর এগেনস্টেই অনাস্থা প্রস্তাব পাস করে দিয়েছিলেন, সরি অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিলেন, যদি সেটা পাস হয়নি। অনাস্থা প্রস্তাব যদি পাস হয়ে যায় তাহলে কিন্তু সরকারের পতন ঘটে এবং আবার নতুন করে নির্বাচন শুরু করতে হয় প্রসেসটা। কিন্তু এটাও মনে রাখবে, একবার যদি আমি অনাস্থা প্রস্তাব নিয়ে আসি, আগামী 6 মাস আর অনাস্থা আনা যাবে না। ওকে, দেখো 12টা বেজে গেছে, মানে ঘড়িতে 12টা বেজে গেছে। এইটুকুই রাখছি। আশা করি নোটস তৈরি করে নিয়েছি এবং আজকে ন্যাশনাল কংগ্রেসে যা তথ্য আমি তোমাকে দিলাম, এই তথ্যগুলোর ওপর দিয়ে বারবার পরীক্ষায় এসছে এবং আই এম শিওর অফ ইট আগামী দিনেও আসবে। এর মধ্যে হয়তো WBCS এর নোটিফিকেশন জারি হবে। আমি এর আগেরও ফেসবুক ক্লাসে একটা কথা বললাম যে আমরা WBCS বা UPSC বা অন্যান্য কোর্স, মানে WBCS আর UPSC তো অবশ্যই আমরা 30 মাসের কোর্স করাই, অন্যগুলো হয়তো 1 বছর, 1.5 বছর, 2 বছর, কিন্তু UPSC আর WBCS আমরা 2.5 বছরই কোর্স করাই। কিন্তু যেহেতু পরীক্ষাটা বহুদিন পরে হচ্ছে, তার জন্য নোটিফিকেশন বের হওয়ার আগে যারা আমার কাছে ভর্তি হয়ে যাবে বা আমার ইনস্টিটিউটে ভর্তি হবে, ওই 30 মাসের জন্যই তাদেরকে কিন্তু এইবার যে WBCS পরীক্ষা হবে সেই পরীক্ষাও যাতে ক্র্যাক করতে পারে তার জন্য স্পেশাল ক্লাস প্রোভাইড করা হবে। 30 মাস ডিউরেশন, কিন্তু যেহেতু তোমরা নোটিফিকেশনের আগে যদি ভর্তি হয়ে যাও, তাহলে আমি কি করব বা আমার ইনস্টিটিউট করবে, তোমাদেরকে স্পেশাল ক্লাস দিয়ে চেষ্টা করবে এইবারই যাতে ক্র্যাক করতে পারো। কারণটা এইবারই শেষবার যে তুমি MCQর মাধ্যমে পরীক্ষা দিতে পারছো, সুতরাং এই সুযোগটা মিস করা বোকামি ছাড়া অন্য কিছু নয়। কিন্তু বাদবাকি পরীক্ষা ফি যা আছে সব 30 মাসের স্ট্রাকচারেই থাকছে, তোমাকে এক্সট্রা পে করতে হচ্ছে না। তুমি জানো, যখন আমরা কম্পিটিটিভ পরীক্ষার কথা বলি বা যে কোনো অন্য পরীক্ষার কথা বলি, আমরা যে ব্যাচেস করি 10 জন করে থাকে, তার বেশি আমরা নিই না। অফলাইন অনলাইন দুটোই হয়। অফলাইন নবদ্বীপ শিবা সমানের সামনে আমাদের নিজস্ব সেন্টার রয়েছে সেখানে, এবং যোগনাথ তলাতে বাসভবন রয়েছে আমার সেখানে। অনলাইন গুগল মিটের মাধ্যমে, এছাড়াও ভিডিও ক্লাসও থাকছে বা থাকে। সম্পূর্ণ গৃহ পরিবেশে অল ইন্ডিয়া লেভেলের যে প্রিপারেশন সেটা তোমরা পেয়ে থাকো। এবং যেহেতু 1999 সাল থেকে পড়াচ্ছি, সুতরাং এটা বলার প্রয়োজন থাকে না যে এখান থেকে পাশ করা বহু ছেলে মেয়ে সমগ্র ভারতবর্ষে বিভিন্ন সরকারি অফিসে সম্মানজনক পদে কাজ করছে। তোমার সুযোগ হতে পারে যদি চেষ্টা করো, সুযোগ আমি নিশ্চিত হবে যদি চেষ্টা করো। ওকে, আজকে আর নয়, আজকে থাক। আগামীকাল, অবশ্য বাংলা ভাষা আগামীকাল, ইংরেজিতেও তো ডেট চেঞ্জ হয়েই গেল, সন্ধ্যে 8টার সময় ক্লাস থাকবে। পাশাপাশি আমি চেষ্টা করছি ইচ অ্যান্ড এভরিডে জেনারেল স্টাডিজের ক্লাসটা রাত 11টা 20 রাখতে। তোমরা সকলে যোগ দিও। খুব ভালো থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে। পড়ালেখা নিয়ে কিন্তু কোনো রকম কি বলবো ডিসঅনেস্টি যাতে না আসে, খুব ভালোভাবে পড়ো। আর আই এম শিওর অফ ইট, পরমেশ্বর আছেন। পরমেশ্বর নিঃসন্দেহে তোমার যেটা লক্ষ্য পূরণ করতে সর্বাধিক সাহায্য করবেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট। খুব ভালো থেকো।